আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে। ইশরাকের শপথ গ্রহণে বাধাদান বর্তমান সরকারের স্বৈরাচারী মনোভাবের প্রকাশ তারুণ্যের সমাবেশে বললেন তারেক রহমান। যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যেই জাতীয় নির্বাচন, জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারোর সঙ্গে বৈঠকে বলেছেন ডক্টর ইউনুস। মঙ্গলবার যোগ দেবেন নিকেই সম্মেলনে। দুদকের মামলায় হাইকোর্টে খালাস পেলেন তারেক রহমান ও ডক্টর জোবাইদা। সব মামলায় সাজামুক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 14 বছর পর কারামুক্ত হলেন জামায়াত নেতা আজহার। শাহবাগ মোড়ে সম্বর্ধনা, বললেন ফাঁসির রশির বদলে গলায় ফুলের মালা পরেছেন, জুডিশিয়াল কিলিং এর বিচার দাবি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে। জাতীয় নির্বাচন যাতে নিশ্চিত হয়, জনগণকে তার প্রতিশ্রুতি নেওয়ারও আহ্বান জানান তিনি। নির্বাচন নিয়ে তালবাহানা শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, কম সংস্কার বেশি সংস্কারের আবর্তে ঘুরপাক খাচ্ছে জাতীয় নির্বাচন। ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করতে না দিয়ে সরকার স্বৈরাচারী মনোভাবের প্রকাশ ঘটিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন তারেক রহমান। জাহাঙ্গীর আকন্দের রিপোর্ট, ছবি তুলেছেন এম সেলিম। ঢাকায় তারুণ্যের সমাবেশ। ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ বিভাগের লাখ লাখ উজ্জীবিত তরুণদের স্লোগানে মুখর নয়াপল্টন এলাকা। তরুণদের জনস্রোত ছড়িয়ে পড়ে একদিকে ফকিরাপুল ছাড়িয়ে মতিঝিল, অন্যদিকে নাইটিঙ্গেল মোড় হয়ে কাকরাইলু আশপাশের এলাকায়। প্রচণ্ড রোদ আর গরম, আবার কখনো বৃষ্টি, এমনই বৈরী আবহাওয়া উপেক্ষা করে নয়াপল্টনে ঢল নামে লাখো তরুণের। হাতে লাল সবুজের পতাকা, লাখো তারুণ্যের এই সমাবেশকে করে তোলে আরও বর্ণিল। রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় তারুণ্যের সমাবেশের আয়োজক জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। বিকেল 3:45টায় লন্ডন থেকে ভার্চুয়ালি সমাবেশে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পর্দায় তারেক রহমানের মুখচ্ছবি দেখে উল্লাসে ফেটে পড়েন তরুণরা। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, তরুণদের জন্য কর্মমুখী নিরাপদ বাংলাদেশ গড়াই বিএনপির লক্ষ্য। জনগণের জীবন মানের উন্নয়ন, নারী পুরুষ সবার জন্য নৈতিক মূল্যবোধ, কর্মসূচি, কর্মমুখী শিক্ষা ব্যবস্থা, গ্রামীণ উন্নয়নে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ, দক্ষতা বাড়াতে ব্যাপক প্রশিক্ষণ কর্মসূচি চালু, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং জনশক্তি রফতানি, এমন কয়েকটি বিষয় অগ্রাধিকার তালিকায় রেখেই একটি জ্ঞান ভিত্তিক উন্নত এবং নিরাপদ মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে বিএনপি স্বল্প এবং দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়েছে। বাংলাদেশে প্রায় 4 কোটির মতন পরিবার রয়েছে। এই পরিবারগুলোর মধ্য থেকে প্রথম পর্যায়ে কম বেশি 50 লক্ষ গ্রামীণ দরিদ্র পরিবারের জন্য আমরা ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনা করছি। কৃষকদের জন্য ফার্মার্স কার্ড চালু করার আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ গ্রহণ করতে না দেয়ায় সরকারের সমালোচনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পলাতক স্বৈরাচারের সময় আমরা দেখেছি তারা কিভাবে আদালতকে অবজ্ঞা করেছে, আদালতের রায়কে অবজ্ঞা করেছে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, পলাতক স্বৈরাচারের পরে যেই সরকারের কাছে দেশের মানুষ আশা করেছিল যে আইনের প্রতি সম্মান থাকবে, আমরা দেখেছি আদালতের রায়ের প্রতি সম্মান না দেখিয়ে যারা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব গ্রহণে বাধা সৃষ্টি করেছে, সেই স্বৈরাচারের সেই একই যে ঘটনা, সেটির পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। প্রিয় সমাবেশ, আপনাদের কাছে আমার আজকে জিজ্ঞাসা, যারা আইনের প্রতি শ্রদ্ধা দেখায় না, যারা আদালতের নির্দেশকে অবজ্ঞা করে, তাদের কাছ থেকে আমরা কতটুকু সংস্কার আশা করতে পারি? ইশরাকের ক্ষমতা গ্রহণ বা ইশরাকের শপথ গ্রহণে বাধা সৃষ্টি করে আজ আমরা আবারও স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি। তারেক রহমান বলেন, অতীতের সব তত্ত্বাবধায়ক সরকার
3 মাসের মধ্যে নির্বাচন দিলেও বর্তমান সরকারের 10 মাস পার হতে চললেও তারা নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেনি। আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই ভিতরে টালবাহানা শুরু হয়েছে বা চলছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। এরই ভিতরে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময়ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে হয় কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে। নিরপেক্ষতা এবং বিশ্বাসযোগ্যতাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান পুঁজি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়ে বলতে চাই, গণতান্ত্রিক আমি জনগণ এবং গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে দয়া করে প্রতিপক্ষ বানাবেন না। সংস্কার ইস্যুর পাশাপাশি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের দৃশ্যমান প্রস্তুতি নেওয়া উচিত বলে আমরা বিশ্বাস করি বা আমরা মনে করি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আবারও আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন। সমাবেশে তরুণদের নিয়ে স্লোগান দিয়ে বক্তব্য শেষ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। প্রিয় সমাবেশ বলুন, প্রিয় দেশবাসী বলুন, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপি নেতারা বলেছেন তারা নির্বাচনের রোডম্যাপ চেয়েছেন, কারো পদত্যাগ চাননি। অথচ পদত্যাগের নাটক দেখেছে দেশবাসী। তারা দাবি করেন দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে, এটি রুখতে হবে। নেতারা আরো বলেন করিডোরের কি লাভ কি ক্ষতি তা তারা বুঝতে চান না, কোনোভাবেই দেশের অখণ্ডতা নষ্ট হতে দেবেন না। আহমেদ সরওয়ারের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আড়াই বাবুল। দলীয় সংগীতের তালে তালে উত্তাল হয়ে ওঠে পুরো নয়াপল্টন। ফকিরাপুল থেকে আরামবাগ, নয়াপল্টন থেকে কাকরাইল মোড়, যতদূর দেখা যায় শুধু ছাত্র, যুব ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী। তারুণ্যের সমাবেশে বিএনপি নেতারা বলেন ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যে সুকৌশলে বিভেদ সৃষ্টির পায়তারা চলছে। আওয়ামী নির্যাতন, গুম খুনের কথা ভুলতে বসেছে। যারা 15 বছর আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিবাদকে সরালো তাদেরকেই ভারতের এজেন্ট বলা হচ্ছে। সংস্কারের ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করতে বলেছি। আমরা প্রস্তাব দিয়েছি, আমাদের 31 দফা আমরা সেখানে উপস্থাপন করেছি। আমরা চাই নির্বাচন সংক্রান্ত সংস্কার অতি দ্রুত শেষ করে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হোক। তাহলে বর্তমানে যে ষড়যন্ত্র চলছে তা এই জনগণই এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে পারবে। করিডোরে লাভ কি লোকসান কি এটা দেখার আমার দরকার নাই। আমরা যেমন ছিলাম তেমনি থাকতে চাই। আমরা বুঝি আপনি কি করতে যাচ্ছেন। এই দেশের মানুষকে বোকা ভাববেন না। এই দেশের ভৌগোলিক অখণ্ডতা আমরা কখনো বিঘ্নিত হতে দেব না। আমরা বুঝি এই দেশে পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টির মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তি নতুন করে আবার পায়তারা করছে এদের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করার জন্য। আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম, আমরা কারো পদত্যাগ চাইনি। পদত্যাগের নাটক দেখেছে বাংলাদেশের মানুষ। বিএনপি নেতারা বলেন 9 মাস পার হলো, সংস্কারের কোনো খবর নেই। এতদিনেও যারা সংস্কার করতে পারেনি তারা জনগণের কাছে ক্ষমা চেয়ে বিদায় নিক। এখনো নাকি গুরুত্বপূর্ণ কিছু সংস্কারের বিষয়ে ঐক্যমত হয় নাই। আমি তাদেরকে পরিষ্কার ভাষায় বলছি, কান খুলে শুনুন। যদি গুরুত্বপূর্ণ বিষয়ে সংস্কারের বিষয়ে ঐক্যমত না হয়ে থাকে সেই সংস্কার করবে বাংলাদেশের জনগণ।
আর কেউ সেই সরকার করতে পারবে। আমরা চাই আজকের এই সরকার তারা সফল হোক, দ্বিতীয় পর্যায়ে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিক এবং তারপর তৃতীয় পর্যায়ে তারা বাংলাদেশের মানুষের সঠিকভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করো। আমি একটি কথাই বলবো যে ষড়যন্ত্র চলছে, তাই আমাদের ষড়যন্ত্র লিখতে হবে, গণতন্ত্র ফেরত হবে। তারুণ্যের সমাবেশের আয়োজক ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতারা বলেন, গত 15 বছর তারা রাজপথে ছিল, রাজপথই তাদের ঠিকানা। সময় ক্ষেপণ করার মতো সময় বাংলাদেশের মানুষের হাতে নেই। বাংলাদেশের তরুণরা অল্প সময়ের মধ্যেই একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনে লাইনে দাঁড়িয়ে ভোট উৎসবের মধ্যে দিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায়। বাংলাদেশের মানুষ আমাদেরকে ভোট দিক, আর যাকে ভোট দিক তারা ক্ষমতায় যাবে, এটাই আমাদের সংবিধান বলে। অতএব রাষ্ট্রের মালিকানা ভাববেন না, এই রাষ্ট্রের মালিক জনগণ। বিচার ও সংস্কারের সাথে নির্বাচনকে মিলিয়ে ফেলার কোনো সুযোগ নেই, সংসদ নির্বাচন বিলম্বিত করারও কোনো সুযোগ নেই বলে দাবি করা হয় সমাবেশ থেকে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন হবে। এই সময়ের মধ্যে সরকারের গৃহীত সংস্কার উদ্যোগগুলো এগিয়ে নিতে চায় অন্তর্বর্তী সরকার। টোকিওতে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সাথে বৈঠক শেষে তিনি এমন মন্তব্য করেন। এদিকে জাপান সফরে বৃহস্পতিবার নিক্কেই সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা, আর শুক্রবার দেশটির প্রধানমন্ত্রীর সাথে হবে দ্বিপাক্ষিক বৈঠক। এ সময় দেশটির সাথে 7টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করবে বাংলাদেশ। জাপান থেকে বিস্তারিত জানাচ্ছেন সিকান্দার রেমান। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী দেশ জাপান সফরে এলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। টোকিওর স্থানীয় সময় দুপুর 2টায় জাপানে পৌঁছান বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান। পরে ডক্টর ইউনূসের সাথে তার হোটেলে দেখা করেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী ও জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ পার্লামেন্ট ফোরামের প্রধান তারো আসো। বৃহস্পতিবার এশিয়ার সমস্যা সম্ভাবনা নিয়ে আয়োজিত নিক্কেই ফোরামের সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। এর একদিন পর শুক্রবার দেশটির প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি জাপানের উন্নয়ন সংস্থা জাইকা ও জেটকো প্রধানের সাথেও বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরে বিভিন্ন পর্যায়ে 7টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করবে দুদেশ। বাজেট সহায়তা হিসেবে $1 বিলিয়ন চাইবে বাংলাদেশ। এছাড়াও জাপানের বিনিয়োগ বাড়াতে দেশটির ব্যবসায়ী ও প্রবাসী বাংলাদেশিদের সাথে আলোচনা করবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে জাপানে এসেছেন। আমরা বাংলাদেশি প্রবাসীদের পক্ষ থেকে তাকে স্বাগত জানাই। প্রবাসীদের পক্ষ থেকে ওনার নিকট আমরা একটি আবেদন রাখতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ বিমানের ঢাকা টোকিও যেই রুটটি রয়েছে সেটি যেন বন্ধ না হয়। জাপান থেকে যাতে একটা বিশাল ইনভেস্ট বাংলাদেশে আসে এবং আমরা যারা জাপানে আছি ব্যবসায়ী যারা আছে বিশেষ করে তাদের ব্যাপারটাও জানি, ব্যবসায়িক সম্পর্কটা জানি আরো সহজ হয়। প্রধান উপদেষ্টার জাপান সফরে নানা দিক নিয়ে কথা বলেন তার প্রেস সচিব শফিকুল আলম। ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। উনি বলেছেন যে তার গভর্নমেন্ট অলরেডি বিভিন্ন এরিয়াতে সিরিজ আকারে রিফর্ম করছেন এবং রিফর্মের অলরেডি আমরা কিছু ফল পাচ্ছি, বিশেষ করে ইকোনমিক ফ্রন্টে। সফরে জাপানের একটি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। 4 দিনের সফর শেষে 31শে মে দেশে ফেরার কথা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের এবারের টোকিও সফরকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে বাংলাদেশ থেকে 1 লক্ষ দক্ষ শ্রমিক জাপানে আনার বিষয়ে প্রফেসর ইউনূসের যে উদ্যোগ সে বিষয়টিকে স্বাগত জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। এবং জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রফেসর ইউনূস যে বিষয়টি বাংলাদেশ থেকে বলে আসছেন সে বিষয়টি কিন্তু এখানে এসেও তিনি নিশ্চিত করেছেন যে এবছর ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, টোকিও, জাপান। দুর্নীতি দমন কমিশন দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবায়েদা রহমানকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এর মধ্য দিয়ে সব মামলার দ্বন্দ্ব ও সাজামুক্ত হলেন তারেক রহমান। গেলমান শফির রিপোর্ট।
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2007 সালে তারেক রহমান, জোবাইদা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। এ মামলার বিচার শেষে 2023 সালের 2 আগস্ট তারেক রহমানকে 2 ধারায় মোট 9 বছর এবং তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের তৎকালীন বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান। লন্ডন থেকে দেশে ফেরার পর গেল 13 মে 587 দিনের বিলম্ব মার্জনা চেয়ে রায়ের বিরুদ্ধে ডাক্তার জোবাইদা রহমান আপিল করলে তা গ্রহণ করে হাইকোর্ট। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দেয় হাইকোর্ট। এ মামলায় তারেক রহমান আলাদা করে আপিল না করলেও জোবাইদা রহমানের সঙ্গে তারও খালাসের আবেদন করা হয়েছিল। ওই আপিলের উপর 2 দিন শুনানি শেষে বুধবার বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ ওই রায় দেন। কাগজপত্র, ডকুমেন্ট এবং অন্যান্য যা কিছু আছে তা থেকে এই মামলা তারেক রহমান সাহেবের বিরুদ্ধে উনি কোনো জ্ঞাত আয় বহির্ভূত কোনো সম্পদের অধিকারী নহেন। মাননীয় আদালত আমাদের কথা রেখেছেন, আমাদের কথা শুনেছেন এবং উনি এটা গ্রহণ করেছেন এবং জাজমেন্টে উনি অর্ডার পোর্শনে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে মিস্টার তারেক রহমান সাহেবকেও এই মামলা থেকে নির্দোষ সাব্যস্তে খালাস দেওয়া হলো। এই মামলার প্রক্রিয়াটিতে ভুল ছিল বলে মনে করেন দুদকের আইনজীবী। তাড়াহুড়ো করতে গিয়ে উনি যে চার্জ গঠন করেছে সেই চার্জটা 3 লাইন। মিনিমাম যে একটা মানুষের বিরুদ্ধে তুমি অভিযোগ গঠন করছো তার বিরুদ্ধে অভিযোগ কি, একজন আসামি ভবিষ্যতে এসে যাতে তার যুক্তি খণ্ডন করতে পারে এই অভিযোগগুলোর ভিত্তিতে, সেই অভিযোগটাই উনি চার্জের মধ্যে লেখেন। এই চার্জটা হচ্ছে ডিফেক্টিভ। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর রিট খারিজ করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আপিলের বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য শুনবে সর্বোচ্চ আদালত। এজন্য সুপ্রিম কোর্ট থেকে নির্বাচন কমিশন বরাবর একটি নোটিশ দেওয়ার আদেশ দিয়েছে আপিল বিভাগ। এ বিষয়ে পরবর্তী শুনানি মঙ্গলবার। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই বিষয়ে শুনানি করেন রিটকারীর আইনজীবী মোহাম্মদ হোসেন। শুনানির এক পর্যায়ে আপিল বিভাগ জানতে চান ইসি ও রাষ্ট্রপক্ষের কোনো প্রতিনিধি আছেন কিনা। এ সময় ইশরাক হোসেনের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আদালতকে জানান নির্বাচন কমিশন এই রিটে পক্ষভুক্ত হয়নি। ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানোর রিট খারিজ করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে গত সোমবার আপিল করেন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট জহুরুল ইসলাম মুসা। এর আগে 22 মে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানো ও তাকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দেন বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। মুক্তি পেলেন মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়া জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম। সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি দেওয়া হয় তাকে। মুক্তির পর ন্যায় বিচার পেয়েছেন উল্লেখ করে বিচারিক হত্যায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান জামায়াতে ইসলামের এই নেতা। আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড থেকে খালাসের একদিন পর বুধবার সকালে রাজধানীর সাবেক পিজি হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পান জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। মুক্তি পাওয়ার পর এটিএম আজহারকে ফুল দিয়ে বরণ করেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। পরে শাহবাগ মোড়ে জামায়াত আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন আজহারুল ইসলাম। বক্তব্যে জুলাই অভ্যুত্থানের নায়কদের প্রশংসা করেন তিনি। জনগণের পাশে দাঁড়ানোয় ধন্যবাদ জানান সেনাবাহিনীকেও। আমাদের মহামান্য আদালতকে ধন্যবাদ জানাইতে চাই, তারা ন্যায় বিচার প্রতিষ্ঠার একটা অগ্রণী ভূমিকা পালন করছেন। এতদিন ন্যায় বিচার ছিল না, যারা আমার নেতা ছিলেন সেই নেতাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে তাদেরকে। যারাই হত্যাকাণ্ডের সঙ্গে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়েছে তাদেরকে বিচার করা হোক, নাহলে এই খারাপ সংস্কৃতি চালু থাকবে। সমাবেশে জামায়াতের আমির বলেন, কারো একক চেষ্টায় নয়, দেশের সব মানুষের প্রচেষ্টায় পতন হয়েছে ফ্যাসিবাদের। এদেশের 18 কোটি মুসলিম মানুষের সম্মিলিত চেষ্টায় সরকারের পতন হয়েছে। আমরা এই মূল ক্রেডিট আল্লাহ তাআলাকে দেই, আর জমিনের ক্রেডিট সমস্ত এদেশের জনগণকে আমরা দেওয়ার পক্ষে। আমরা এক থাকব, জাতির প্রয়োজনে এক পথে হাঁটব এবং জাতির প্রয়োজনে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাল্লাহ এগিয়ে যাব।
মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালের 30 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দিয়েছিল। রিভিউ রায়ও বহাল থাকে মৃত্যুদণ্ড। এই রায়ের বিরুদ্ধে আবারও আবেদন করলে মঙ্গলবার আপিল বিভাগ মৃত্যুদণ্ডের রায় বাতিল করে এটিএম আজহারকে খালাস দেয়। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে আজ। জিলহজ মাসের 10 তারিখ আগামী 7 জুন বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। বৃহস্পতিবার থেকে 1446 হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে। সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। সভা শেষে গণমাধ্যমকে তিনি বলেন, আকাশ মেঘাচ্ছন্ন থাকায় দেশের অনেক স্থানেই খালি চোখে চাঁদ দেখা সম্ভব হচ্ছে না। তবে রংপুর, দিনাজপুর, নড়াইল, নীলফামারী, ঝিনাইদহ, সিরাজগঞ্জ, পঞ্চগড় ও ঠাকুরগাঁও এই 8টি জেলায় ঈদুল আজহার চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী 7 জুন বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে। এর আগে মঙ্গলবার চাঁদ দেখা গেছে সৌদি আরবে। দেশটিতে 6 জুন ঈদুল আজহা উদযাপিত হবে। 1432 বঙ্গাব্দ 7 জুন 2025 খ্রিস্টাব্দ শনিবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে 8 দিন এবং মোল্লা মাসুদ সহ 3 জনের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেনের আদালত বুধবার এই আদেশ দেন। এর আগে অস্ত্র আইনের মামলায় হাতেরঝিল থানার উপপরিদর্শক রিয়াদ আহমেদ সুব্রত বাইন সহ 4 জনের 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষের মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী শুনানি করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল সহ জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক এই রিমান্ড মঞ্জুর করেন। আদালতে নিজেকে নির্দোষ দাবি করে সুব্রত বাইন বলেন, তার অনেক শত্রু, তাই নিরাপত্তার জন্য অস্ত্র রাখতেন। এছাড়াও তিনি চাঁদাবাজি করেন না, তার নাম ভাঙিয়ে চাঁদাবাজি করা হয়। এর আগে মঙ্গলবার ভোরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে কুষ্টিয়া থেকে শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী সুব্রত বাইন ও তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর হাতেরঝিল এলাকা থেকে গ্রেফতার করা হয় সুব্রত বাইনের 2 সহযোগী শুটার আরাফাত ও শরীফকে। স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা ইলন মাস্কের স্টারলিংক এদেশে যাত্রা শুরু করায় ইন্টারনেট সেবা দেয়া আইএসপি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে এমন শঙ্কায় উদ্যোক্তারা। তাদের দাবি, সরকার যথাযথ নীতি না করলে 20 কোটি মার্কিন ডলারের বিনিয়োগ হুমকিতে পড়বে। এক ব্রিফিংয়ে এই দাবি করেন ফাইবার অ্যাট হোমের চেয়ারম্যান মাইনুল হক সিদ্দিকী। অনুষ্ঠানে অন্য ব্যবসায়ীরা জানান, দেশে স্টারলিংকের আগমন একদিকে আশীর্বাদ এবং অন্যদিকে এনটিটিএন উদ্যোক্তাদের ব্যবসার জন্য হুমকি। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানি। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে। ইশরাকের শপথ গ্রহণে বাধা দান বর্তমান সরকারের স্বৈরাচারী মনোভাবের প্রকাশ, তারুণ্যের সমাবেশে বললেন তারেক রহমান। যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যেই জাতীয় নির্বাচন, জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারুর সঙ্গে বৈঠকে বলেছেন ডক্টর ইউনুস। মঙ্গলবার যোগ দেবেন নিক্কেই সম্মেলনে। দুদকের মামলায় হাইকোর্টে খালাস পেলেন তারেক রহমান ও ডক্টর জোবায়দা। সব মামলায় সাজামুক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 14 বছর পর কারামুক্ত হলেন জামায়াত নেতা আজহার। শাহবাগ মোড়ে সংবর্ধনা, বললেন ফাঁসির রশির বদলে গলায় ফুলের মালা পেয়েছেন। জুডিশিয়াল কিলিংয়ের বিচার দাবি। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnewse। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।